এসএসসি ও সমমান পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে 18,57,000 শিক্ষার্থী, চলবে 20 মে পর্যন্ত। কক্সবাজারের টেকনাফের রমরমা আদম ব্যবসা দিন দিন ভয়ঙ্কর হয়ে উঠছে পাচার চক্র। রাজধানীর বারে অভিযান চালিয়ে বিপুল সীসা উদ্ধার। 2 বছরের ব্যবধানে ইলিশের উৎপাদন কমেছে 12%। পরিস্থিতিকে উদ্বেগজনক বলছে মৎস্য গবেষকরা। দ্রুত পদক্ষেপের তাগিদ। এবং 3 মাস পর উৎপাদনে ফিরল পটুয়াখালী RNVL বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট। জাতীয় গ্রিডে যাবে 400 মেগাওয়াট, লোডশেডিং কমার আশা। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি রচনী রহমান। 2026 সালের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে আজ। সকাল 10টায় শুরু হবে পরীক্ষা। 2 ঘন্টা আগে থেকেই কেন্দ্রে যাওয়া শুরু করেন শিক্ষার্থীরা। এবার পরীক্ষায় বসছে 18,57,344 জন শিক্ষার্থী। পরীক্ষা শুরু হবে বাংলা বিষয় দিয়ে, যা চলবে 20 মে পর্যন্ত। পরীক্ষা স্বচ্ছ ও সুশৃঙ্খল করা সহ প্রশ্ন ফাঁস রোধে ব্যাপক প্রস্তুতি নিয়েছে সরকার। মাধ্যমিক ও সমমান পরীক্ষা শুরুর বিষয়ে জানাতে মিরপুর বাংলা উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিজন কুমার। বিজন, পরীক্ষা কেন্দ্রের চিত্র কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন আমাদের। আপনাকে ধন্যবাদ। আমি রয়েছি মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজের ঠিক সামনে এবং সকালের দিকে এখানে এসেছি এবং বিশেষ করে 8টার একটু আগে এসেছি। তবে যেহেতু এবারে আজকে থেকে প্রথম শুরু হচ্ছে এই আপনার হলো যে এসএসসি এবং সমমান পরীক্ষা, এবং সমমান পরীক্ষার সকাল 8টার দিকে এসে যে চিত্রটি দেখেছি, এখানে সকাল 8টা থেকেই শিক্ষার্থী এবং অভিভাবকরা আসা শুরু করেন এবং 8:30টার দিকে এই স্কুলটির ভেতরে শিক্ষার্থীদের প্রবেশ শুরু হয়। এবং এবারের যে নির্দেশনা রয়েছে যে যেহেতু রাজধানী হচ্ছে একটি যানজটের শহর এবং এই যানজটের শহরকে ঘিরেই এই একটু আগেই কিন্তু আসা শুরু হয়েছে, কিন্তু অন্যান্য বছরে এটি ছিল না। এবং আমি অভিভাবকদের সাথে কথা বলেছি, একই সঙ্গে পরীক্ষার্থীদের সাথে কথা বলেছি। অভিভাবকরা একটি বিষয় বলেছেন, এবারের যেহেতু সরকার পরিবর্তনের পরে নতুন সরকার এসেছে, নতুন নির্বাচনের পরে নতুন সরকার, এবং নতুন সরকারের কারণে এবং নতুন সরকারের ফলে যে শিক্ষামন্ত্রী যিনি রয়েছেন তিনি বিভিন্ন সময়ে দেখা গেছে যে শিক্ষার্থীদের নিয়ে আপনার হলো যে মাঠে যেতে বলে, আপনার হলো যে পড়ার টেবিলে ফিরে যেতে বলেছেন। একই সঙ্গে এবারের কোনো প্রকার নকল হবে না এবং অভিভাবকরা মনে করছেন যে এবারের পরীক্ষাটা এই শিক্ষামন্ত্রীর বিভিন্ন যে বক্তব্যগুলো রয়েছে সেটার কারণে আসলে অনেকটা ভীত সন্তুষ্ট। তবে এই বিষয়টি এবং এবারের যে পরীক্ষার যে চিত্রটি বিভিন্ন আপনার হলো যে বিভিন্ন কেন্দ্রগুলোর ভেতরে সিসি ক্যামেরা দিয়ে রাখা ব্যবস্থা রাখা, সেটির কারণে কিন্তু বলছে যে এটি আসলে খুবই শিক্ষার্থীদের জন্য অনেক একটি ভালো উদ্যোগ বলে মনে করছেন অভিভাবকরা। এবং একই সঙ্গে আপনার হলো যে এবারের পরীক্ষার্থী যারা রয়েছেন তারা আসলে তাদের প্রিপারেশন যেটি, তাদের প্রস্তুতি যেটি, সেটি আসলে অনেকটাই ভালো। তবে অনেকেই মনে করছেন যে এবারের পরীক্ষাটা যে অভিভাবকদের যে কথা সেটি ভীত সন্তুষ্ট, সেটাও কিন্তু কিছুটা প্রকাশ পাচ্ছে তাদের কথাবার্তায়। রজনী, এবারের পরীক্ষায় আপনার হলো যে মোট পরীক্ষার্থী 18,57,344 জন, এর মধ্যে ছাত্র রয়েছে 9,30,305 জন এবং ছাত্র সংখ্যা এটি, এবং ছাত্রী রয়েছে 9,27,039 জন। আমরা এইখান থেকে যেই বাংলা স্কুল যে কেন্দ্রটি রয়েছে সেখানে আপনার হলো যে এরা রয়েছেন, শিক্ষকরা রয়েছেন, তারা কিন্তু বলছেন যে 8:30টার মধ্যে, 8:30 থেকে 9:30টার মধ্যে আসার জন্য। রজনী, এই ছিল সর্বশেষ পরিস্থিতি মিরপুর বাংলা স্কুল থেকে। ধন্যবাদ বিজন আপনাকে। লক্ষ্মীপুর সদর উপজেলার কামানখোলা অলিউল্লাহ মুসলিম পলিটেকনিক একাডেমির প্রধান শিক্ষক সৈয়দ আহমেদ ভুইয়ার অবহেলায় 9 জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছে না বলে অভিযোগ উঠেছে। ফর্ম ফিলআপের টাকা, কোচিং ফি, লেট ফি এবং বকেয়া বেতন সহ সকল অর্থ পরিশোধ করার পরও সংশ্লিষ্ট শিক্ষার্থীদের ফর্ম পূরণ করা হয়নি। এসব টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ করেন অভিভাবকরা। স্কুলে ক্লাস নিয়েছে, কোচিং করাইছে, পরীক্ষা নিচ্ছে, তারপর আমাদের এখন আমরা আজকে আসি জানি যে আমাদের ফর্ম ফিল আপ হয়নি। আমাদের থেকে টাকা নিচ্ছে, ফর্ম ফিল আপ করাইবো, এরপরে এই কিছুদিন আগে বলে ফর্ম ফিল আপ হয়নি। আমাদের পুরো জীবনটা শেষ করে দিতেছে, আমাদের অনেক হয়রানি করছে। 10 বছরকার সাধনা কেন আমার ছেলে পরীক্ষা দিতে পারতেছি না। ফেব্রুয়ারির মাঝামাঝিতে এটা ম্যাচ শেষ,
ফর্ম ফিল আপের, কিন্তু উনি ওদের এটা তো করেই নাই বা ওদেরকে বলেও নাই যে ওদের ফর্ম ফিল আপ করা হয় না। ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা কুক্ষিগত করতে একটি দল জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, যারা জুলাই সনদ নিয়ে মানুষকে বিভ্রান্ত করছে তারা দেশের স্বাধীনতাকেই বিশ্বাস করে না। এই গুপ্ত শক্তির বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। আর বিগত সরকার উন্নয়নের নামে মেগা দুর্নীতি করে বিদেশে শত শত কোটি টাকা পাচার করেছে বলে অভিযোগ করেন তিনি। সোমবার বিকেলে বগুড়া জনসভায় এসব কথা বলেন সরকার প্রধান। আরও জানাচ্ছেন রাজীব আহমেদ। বগুড়া সফরে আলতাফুন্নিসা মাঠে জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। জনসভায় আগত নেতাকর্মীদের উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানান তারেক রহমান। সরকার গঠনের পর বিএনপি নির্বাচনী প্রতিশ্রুতি ধাপে ধাপে বাস্তবায়ন করছে জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বিগত সরকারের দুর্নীতির চিত্র তুলে ধরেন। দেশের মানুষের সামনে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে বিএনপি যদি সরকার গঠন করতে সক্ষম হয় আল্লাহর রহমতে, তাহলে এই দেশের মায়েদেরকে স্বাবলম্বী করার জন্য আমরা ফ্যামিলি কার্ড চালু করব। সেই প্রতিশ্রুতির কাজ, আমরা প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ সরকার গঠন করার সাথে সাথে আমরা শুরু করেছি। প্রিয় ভাই বোনেরা, বর্তমান সরকার জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করছে উল্লেখ করে তিনি বলেন, একটি দল ক্ষমতা কুক্ষিগত করতে ঐতিহাসিক সনদ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। দেখেন নাই নির্বাচনের সময় কেমন বলেছিল, রাখ তোর ফ্যামিলি কার্ড, মনে আছে? প্রিয় ভাই বোনেরা, জনগণের স্বার্থে যেই কাজ সেটিকে তারা রেখে দেয়, কিন্তু নিজেদের ক্ষমতা ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা কিভাবে কক্ষিগত করতে হবে সেই কাজের জন্য তারা এখন বিভ্রান্ত ছড়াচ্ছে। এই শক্তি দেশের স্বাধীনতাতেই বিশ্বাসী নয় মন্তব্য করে গুপ্ত ষড়যন্ত্রকারীদের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান সরকার প্রধান। যারা দেশের মানুষকে বিভ্রান্ত করতে চাচ্ছে, জুলাই সনদ নিয়ে বিভ্রান্ত করতে চাচ্ছে, প্রিয় ভাই বোনেরা, তারা তো এই দেশের স্বাধীনতাতেই বিশ্বাস করেনি। এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আপনাদেরকে সজাগ এবং সতর্ক থাকতে হবে। এছাড়া বিগত সরকার উন্নয়নের নামে দুর্নীতির মাধ্যমে অর্থ পাচার করেছে বলেও অভিযোগ করেন তিনি। উন্নয়নের নাম করে, মেগা প্রজেক্টের নাম করে কিভাবে সেদিন মেগা দুর্নীতি করা হয়েছিল। রাজীব আহমেদ, মোহনা সংবাদ। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ৩৬ জনের নাম চূড়ান্ত করেছে বিএনপি। সোমবার দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনীতদের নাম ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এর আগে দলটির পার্লামেন্টারি মনোনয়ন বোর্ড প্রায় ৯০০ জন মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার গ্রহণ করে। তানজিদ ভূঁইয়ার প্রতিবেদনে বিস্তারিত। জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চূড়ান্ত করতে শুক্র ও শনিবার প্রায় ৯০০ জনের সাক্ষাৎকার গ্রহণ করে বিএনপি। একদিনের মধ্যেই সিদ্ধান্ত নিয়ে নেয় তারা। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মনোনীতদের নাম ঘোষণা করেন। মনোনয়ন বোর্ডের নেতৃবৃন্দ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মনোনয়ন বোর্ড সর্বসাকুল্যে ৩৬ জনকে মনোনীত করেছেন, নির্বাচিত করেছেন। সেলিমা রহমান, শিরিন সুলতানা, হেলেন জেরিন খান, নিরুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী। রুহুল কবির রিজভী বলেন, দলের জন্য অবদান ও ত্যাগের পাশাপাশি বিগত আন্দোলন সংগ্রামে ভূমিকা মাথায় রেখে মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে। মাহমুদা হাবিবা, মুসাম্মদ সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সঞ্জিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, মুসাম্মদ শাম্মী আক্তার, বিথিকা বিনতে হুসাইন, মানসুরা আক্তার, আরিফা সুলতানা, নাদিয়া পাঠান পাপন, সেলিনা সুলতানা। স্থায়ী কমিটির সদস্য, মহিলা দল এবং ছাত্রদল সহ বিগত দিনে দলের সঙ্গে সম্পৃক্ত নেত্রীদের নাম রয়েছে তালিকায়। এই ৩৬ জন বিএনপি এবং বিএনপির জোট থেকে যাদেরকে সিলেকশন করা হয়েছে, নির্বাচিত করা হয়েছে। তানজিদ ভূঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।
মানব পাচারের হটস্পট কক্সবাজারের টেকনাফে চলছে রমরমা আদম ব্যবসা। লোভনীয় চাকরির প্রলোভনে পাসপোর্ট ছাড়াই সাগর পথে মালয়েশিয়ায় পৌঁছে দেওয়ার কথা বলে শত শত বাংলাদেশি বেকার যুবককে অবৈধভাবে পাচার করছে মানব পাচারকারীরা। এতে অনেকের সলিল সমাধির ঘটনাও ঘটছে। মানব পাচারকারীদের দৌড়াতে দিন দিন বাড়ছে স্বজন হারার সংখ্যা। পাচার রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আফসার কবির আকাশের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ হোসেন। টেকনাফের বাহারছড়ার যুবক রিদওয়ান মাত্র 6 মাস আগে বিয়ে করেন তিনি। উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে কৌশলে সাগরপথে মালয়েশিয়া পাচারের জন্য ঘর থেকে বের করে আনেন মানব পাচারকারী চক্রের দালালরা। সম্প্রতি আন্দামান সাগরে 250 জন যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ হওয়ার শূন্যতা ভর করেছে রিদওয়ানের পরিবারে। কনফার্ম নিশ্চিত চাইরে তারপরে গরম যাইরে আর বিভিন্ন জনে আর এনেকি অবস্থা দেখলাম যে আর দুনিয়া তো নারা গলাই চালালে দেন গরি হলো চাল গরি ফুয়ার বাবা নিয়ে গই বউ অসুস্থ ও বাজে কল আয় তোরা তো বিচার চাই বাবা চিন্তাই চাই চিন্তা হলে চিন্তা চাই মরা ফেরা আর মরা চাই আর বাবা ও বাদি আর তো কিছু না দুনিয়ার বউ ছিল তিনি। শুধু রিদওয়ানের পরিবার নয়, কক্সবাজারের টেকনাফ সীমান্ত এলাকার এমন শতাধিক পরিবারে মাতম চলছে। নিখোঁজ স্বজনের খোঁজে তারা ছুটছেন থানা, জনপ্রতিনিধির দ্বারে দ্বারে। অনেকেই নিশ্চিত ডুবে যাওয়া ওই ট্রলারেই ছিলেন তাদের প্রিয়জন। কিন্তু তারা বেঁচে আছেন নাকি মারা গেছেন সেই প্রশ্নের উত্তর নেই কারো কাছে। মালয়েশিয়া বুড়ো থেকে বুড়ো কত মুনি তো শনিবারে বুড়ো খুলে দিয়ে আজ তোমার আবার কোনো কিছু খবর না গাজি বোতাম ডুবে গিয়ে কর তারা পড়ুয়া দরগদি করলা তারা জানাই দেই। মা বাবার কোলকে খালি করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা এলাকাবাসী এই টেকনাফের সচেতন মহল জোর দাবি জানাচ্ছে। মানব পাচারে জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। মানব পাচারের অপরাধের সাথে যে সকল অপরাধী সম্পৃক্ত আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে আমরা যা কিছু আছে তা ব্যবহার করে আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। সম্প্রতি টেকনাফের এক অনুষ্ঠানে মানব পাচার প্রতিরোধে আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। মানব পাচার রোধ করার জন্য ইতিমধ্যে আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে আমাদের নির্দেশনা দিয়েছি। যে সমস্ত পয়েন্টে এগুলো হয় এবং যেখানে যেখানে যায় সে সমস্ত বিষয়গুলো তারা পরীক্ষা নিরীক্ষা করে একদম অর্গানাইজড ওয়েতে খুব সুশৃঙ্খলভাবে তারা নামবে। মানব পাচারের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে টেকনাফের মতো এলাকাগুলোতে পাচার চক্রের ভয়াবহতা ও অপরাধের মাত্রা আরও বাড়বে বলে মনে করেন সবাই। মাহমুদ হোসেন, মোহনা সংবাদ। রাজধানীর বনানী এলাকার দ্য এস লাউঞ্জ নামের একটি শীর্ষবারে অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার রাত 10টায় শুরু হওয়া অভিযান চলে 2 ঘণ্টা ব্যাপী। এ সময় ওই বার থেকে বিপুল পরিমাণ সীসা ও সেবন সামগ্রী জব্দ করা হয়। তবে অভিযানের খবরে বারের ম্যানেজার ও স্টাফরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করতে পারেনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এই বাড়িটার 3য় তলায় সিলভার লাউঞ্জ নামে একটা সীসা বার এখানে আছে। মেইন দরজাটা আমরা ভেঙে একটা প্রবেশ করতে হয়েছে। 4 কেজি হচ্ছে সীসা, 8টা হচ্ছে হুকো, আর 5 প্যাকেট পেয়েছি হচ্ছে কয়লা। যখন অভিযান করি আমরা মূলত এখানে যারা পরিচালনা করেন তাদের কাউকে আমরা পাইনি। আমাদের কাছে যে তথ্য এসছে আমরা যতটুকু পেয়েছি আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের 4 জনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার দিনগত রাতে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে এই ঘটনা ঘটে। সকালে পুলিশ 4 জনের মরদেহ উদ্ধার করে নিয়ামতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, 4 জনের লাশ উদ্ধারের বিষয়ে তদন্ত করা হচ্ছে। এরপর হত্যা কিংবা আত্মহত্যার মোটিভ জড়িত কিনা সেই বিষয়টি বোঝা যাবে।
দেশে আশঙ্কাজনক হারে কমে যাচ্ছে ইলিশের উৎপাদন। মাত্র 2 বছরের ব্যবধানে মাছটির উৎপাদন কমেছে 12.5%। পরিমাণের হিসেবে যা 71,000 টনেরও বেশি। দেশের জিডিপিতে ইলিশের প্রায় 1% অবদান রয়েছে উল্লেখ করে পরিস্থিতিকে উদ্বেগজনক বলেছেন মৎস্য গবেষকরা। সমস্যা চিহ্নিত করে দ্রুত পদক্ষেপ নেওয়ার তাগিদও দেন তারা। কামাল হোসেনের ক্যামেরায় উষা ফেরদৌসের রিপোর্ট। বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ। এই প্রাতিষ্ঠানিকতার বাইরেও বহুকাল থেকেই বাঙালির ইলিশ প্রীতির কথা সুপরিচিত, কারণ এটি গণমানুষের মাছ। তবে সেই মাছটি আজ দেশের 90% মানুষের ক্রয় ক্ষমতার ঊর্ধ্বে। আকার ও মান ভেদে প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে 2,500 থেকে 3,000 টাকায়। আয়ত্তের বাইরে। আমিও লাস্ট কবে কিনেছি বা খুশি মনে কিনেছি, আই ডো নট রিমেম্বার। এখন উৎপাদন বাড়ানোর জন্য তো সার্টেনলি একটা কিছু করতেই হবে। অনেক সময় বাচ্চারা খুব কান্নাকাটি করে, বাধ্যতামূলক কষ্ট করে অন্য বাজার কম নিয়ে হেল্পার নিতে হয়। আগে এর থেকে ডাবল মাছ পেতো, অন্ত মাছ ওই হিসাবে নাই, ওই হিসাবে খুবই কম। এই টাইমে আমরা প্রতিদিন দোকানদারি করতাম 1.5 লাখ 2 লাখ টাকা, আজকে সারাদিনে বেঁচে 7,000। 2024-25 অর্থ বছরে দেশে প্রায় 5 লাখ টন ইলিশ উৎপাদিত হয়েছে, যা বিগত 8 বছরের মধ্যে সর্বনিম্ন। এর আগে 2023-24 অর্থ বছরে উৎপাদন দাঁড়ায় 5,29,487 টনে এবং 2022-23 অর্থ বছরে রেকর্ড উৎপাদন হয় 5,71,342 টন। ইলিশ উৎপাদন অব্যাহত রাখতে সমস্যা চিহ্নিত করে দ্রুত পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন মৎস্য গবেষকরা। গত 2 বছরে প্রায় 12-12.5% কমে গেছে। এটা খুবই অ্যালার্মিং, কারণ এটা হিউজ কমে যাওয়াটা। 10-15-20 বছর ধরেই কিন্তু আস্তে আস্তে বাড়ানো হয়েছে ইলিশের উৎপাদনটা। বিভিন্ন ধরনের প্রজেক্ট নেওয়া, বিভিন্ন ধরনের কর্মকাণ্ড নেওয়ার ফলে গভর্নমেন্টের দিক থেকেই হয়েছে। তো এখন এসে কেন কমছে এটা আইডেন্টিফাই করা উচিত। শুধু যে স্বাদের মাছ, জাতীয় মাছ তা তো না, ইকোনমিতে একটা বড় ভূমিকা আছে। কিছু শর্ট টার্ম ইমিডিয়েটলি যেটা করা যাবে, কিছু মিড টার্ম, কিছু লং টার্ম উদ্যোগ নেওয়া। ইলিশের উৎপাদন যে বাড়ায় নিয়ে আসা হয়েছিল, তার মানে কিছু স্ট্র্যাটেজি তো নেওয়া হয়েছিল, তার মানে ওই স্ট্র্যাটেজিগুলো কোনো কারণবশত এখন কাজ করতেছে না। মাছ ধরা বন্ধ থাকাকালীন জেলেদের জন্য পর্যাপ্ত প্রণোদনার তাগিদ দেন এই গবেষক। যারা এই ইলিশ ধরার সাথে জড়িত জেলে, তাদেরকে ইনসেন্টিভ দেওয়া। যে সময়টা বন্ধ থাকবে সেই সময় তারা যাতে স্বাচ্ছন্দ্যে চলতে পারে, তাদের যাতে জীবন জীবিকা যাতে হ্যাম্পার না হয়, তাদেরকে ওন করাইতে হবে। মাছটা যদি বড় হয়, এই সময় যদি আপনি না ধরেন, বড় মাছ বিক্রি করলে আপনার লাভ বেশি হবে। বিশ্বে মোট উৎপাদিত ইলিশের 80%-এরও বেশি আহরিত হয় এই দেশের নদ, নদী, মোহনা ও সাগর থেকে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। প্রায় 3 মাস বন্ধ থাকার পর পটুয়াখালীর RNPL তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট উৎপাদনে ফিরেছে। কেন্দ্রটির দ্বিতীয় ইউনিট থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে প্রায় 400 মেগাওয়াট বিদ্যুৎ। এতে দক্ষিণাঞ্চল সহ দেশের অন্যান্য এলাকায় লোডশেডিং কিছুটা কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। তারিকুল ইসলাম তুহিনের তথ্যে তাহসিন তারিনের প্রতিবেদন। কয়লা সংকটের কারণে 11 জানুয়ারি পটুয়াখালীর RNPL তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়। দীর্ঘমেয়াদী কয়লা সরবরাহ চুক্তি চূড়ান্ত না হওয়ায় জ্বালানি সরবরাহ ব্যাহত হয় এবং উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হয় কর্তৃপক্ষ। ফলে দেশের অন্যতম বৃহত্তর কয়লাভিত্তিক এই বিদ্যুৎ কেন্দ্রটির সক্ষমতা দীর্ঘ সময় অব্যবহৃত থাকে। দীর্ঘমেয়াদী জ্বালানি সরবরাহ চুক্তি সম্পন্ন না হওয়ায় অনিশ্চয়তায় পড়লেও সংকট কাটিয়ে উৎপাদন শুরু করে দেশের অন্যতম বড় এই বিদ্যুৎ প্রকল্পটি। বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প পরিচালক তৌফিক ইসলাম জানান, একটি ইউনিট চালু করা সম্ভব হয়েছে, ধাপে ধাপে উৎপাদন বাড়ানো হবে। একটা ইউনিট অপারেশনে আসছে, এটা এখন 400 মেগাওয়াটের মতন পাওয়ার দিচ্ছে আর কি। ধীরে আমাদের কয়লার প্রাথমিক আসতেছে, যার কারণে আর কি একটু হয়েছে। তাহলে আসলে আপনার মে মাসে চালু হবে। আর বিদ্যুৎ কেন্দ্রের তত্ত্বাবধায়ক জানান, কেন্দ্রটি পূর্ণ সক্ষমতায় চালু হলে 1320 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে। সামনে যে গরমের সময় আসতেছে, যখন পিক ডিমান্ড থাকবে, তখন আমরা পূর্ণ সক্ষমতায় প্ল্যান্টটা চালু করতে পারবো বলে আশা করতেছি। এবং এই প্ল্যান্টটি পূর্ণ সক্ষমতায় চললে মোট জাতীয় চাহিদা 7 থেকে 10% বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম। বর্তমান প্রেক্ষাপটে জ্বালানি সংকট ও বৈশ্বিক বাজারের অস্থিরতার মধ্যে কেন্দ্রটি দ্রুত পূর্ণ সক্ষমতায় চালু করা গেলে তা বিদ্যুৎ খাতে স্বস্তি আনতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাহসিন তারিন, মোহনা সংবাদ।
নাটোর সহ দেশের মাঠে ঘাটে ছড়িয়ে পড়েছে পার্থেনিয়াম নামক বিষাক্ত আগাছা। 2 থেকে 3 ফুট উচ্চতার, দেখতে ধনে গাছের মতো হয়। এটি মানুষ, গবাদি পশু ও পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। এখনই এর বিস্তার রোধে পদক্ষেপ নিতে হবে বলছেন কৃষিবিদ ও চিকিৎসকরা। জাহিদ হাসানের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। নাটোরের পতিত জমি থেকে শুরু করে কৃষি জমিতে ছড়িয়ে পড়েছে মানুষের জন্য ক্ষতিকর আমেরিকান গুল্ম প্রজাতির পার্থেনিয়াম। কয়েক বছর ধরে এই বিষাক্ত উদ্ভিদটির বিস্তার নাটোরে বেড়েই চলেছে। নাটোরের বিভিন্ন ইউনিয়নে রেল লাইন ও রাস্তার ধারেও দেখা মিলছে বিষাক্ত এই আগাছার। এই গাছটা যদি পদক্ষেপ না নেয় প্রশাসন, তাহলে তো অনেক হয়ে যাবে। হয়ে গেলে তো আমাদের সমস্যা। প্রশাসনের দিকে শাসন করবো যাতে এই গাছটা না থাকে এখানে। এটা আমাদের প্রাকৃতিক বা মানুষের উপরে বিভিন্ন ধরনের ক্ষতি আনতে পারে। এই আগাছা গবাদি পশুর শরীরে লাগলে পশুর শরীর ফুলে যাওয়া, তীব্র জ্বর, বদহজম সহ নানা রোগে আক্রান্ত আর পশুর পেটে গেলে বিষক্রিয়া হচ্ছে। কেবল পশুই নয়, আগাছাটি মানুষের হাতে পায়ে লাগলেও ত্বকের সমস্যা সহ ঘন ঘন জ্বর, মাথা ব্যথা সহ নানা রোগ হতে পারে। সংস্পর্শে কৃষক অথবা পথচারী বলেন, ছোট শিশুরা বলেন, স্কুলগামী বাচ্চারা বলেন, এরা যদি এই উদ্ভিদের সংস্পর্শে আসে, তখন উদ্ভিদের এই পাতা অথবা এক ধরনের ফুল আছে, এগুলা শরীরের সংস্পর্শে আসলে অ্যালার্জি, হাঁচি, কাশি সহ বিভিন্ন ধরনের চর্মরোগ হওয়ার সম্ভাবনা থাকে। গবাদি পশুর ত্বকে এটি ডার্মাটাইটিস করতে পারে, গবাদি পশুর মুখে ঘা তৈরি করতে পারে, লালার পরিমাণ বৃদ্ধি করতে পারে। গবাদি পশুর পেটে গেলে পেটে বিষক্রিয়া তৈরি হয়, ক্ষুধামন্দা হয়, বদহজম, ডায়রিয়ার মতো সমস্যা হতে পারে। বিষাক্ত আগাছা পার্থেনিয়াম নিধনে কৃষকদের নানা পরামর্শ দিচ্ছে বলে জানান কৃষি বিভাগ। কৃষক ভাই যারা আছেন, কৃষক ভাইদের পরামর্শ থাকবে তারা যাতে এই গাছটা, বিশেষ করে পার্থেনিয়াম প্রজাতির গাছটা দেখা মাত্রই সেটা আগাছানাশক দিয়ে হোক অথবা বিভিন্নভাবে হোক এটা ধ্বংস করে আর কি। পার্থেনিয়াম শুধু ফসলের ক্ষতি করে না, এটি মানুষ ও গবাদি পশুর স্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ। এটি দমনে জনসচেতনতা জরুরি। আফরিন পপি, মোহনা সংবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। বান্দরবানের দুর্গম পাহাড়ি জনপদে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সেনাবাহিনীর উদ্যোগে 2 সপ্তাহব্যাপী প্রাথমিক চিকিৎসা ও নার্সিং প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দিরের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রৌফের শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাঙামাটিতে মিলাদ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহের হালুয়াঘাটে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে নবাগত ইউএনও ফয়সাল আহমেদের মত বিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বগুড়ার সোনাতলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে বিভিন্ন ফসলের বীজ, রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। কেরানীগঞ্জের পল্লী অঞ্চলে পানি সরবরাহ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অ্যাসোসিয়েশন ফর ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ এর ফরিদপুর জেলা শাখার উদ্যোগে সমনাগরিকত্ব বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে নোয়াখালীর হাতিয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে এক কোঅর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়। গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতাল নারী পুরুষের উপর হামলা, বাড়িঘরে অগ্নিসংযোগ, ভূমি দখলের প্রতিবাদে এবং অপরাধীদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বরিশালের সদর উপজেলায় জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলা ও সামাজিক সুরক্ষা জোরদারে ইসিসিআর ক্লাইমেট পরিবর্তন সহনশীলতা বৃদ্ধি প্রকল্পে ইন্সপেকশন প্রোগ্রাম ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। চুক্তিতে রাজি না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র ইরানের উপর আরোপিত বন্দর অবরোধ তুলে নেবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, এই অবরোধ ইরানের অর্থনীতিতে বড় ধরনের চাপ সৃষ্টি করছে। এদিকে যুক্তরাষ্ট্র ঘোষিত অবরোধ থাকা সত্ত্বেও হরমুজ প্রণালী অতিক্রম করেছে ইরানের পতাকাবাহী একটি জাহাজ। সুজা 2 নামের জাহাজটি বর্তমানে হরমুজ প্রণালী অতিক্রম করছে বলে জানিয়েছে ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজ। জাহাজটি বন্দর আব্বাসের নিকটবর্তী এলাকা থেকে যাত্রা শুরু করেছে বলে ভারতের কান্দোলা বন্দরের দিকে অগ্রসর হচ্ছে।
ইরানের সঙ্গে দ্বিতীয় দফার শান্তি আলোচনায় অংশ নিতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্সের পাকিস্তান সফর নিয়ে অস্পষ্টতা তৈরি হয়েছে। নিউ ইয়র্ক পোস্টকে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন ভেন্স এবং তার প্রতিনিধি দল ইতিমধ্যেই ইসলামাবাদের পথে রয়েছেন। তবে রয়টার্স জানিয়েছেন জেডি ভেন্স এখনও যুক্তরাষ্ট্র ছাড়েননি এবং প্রতিনিধি দলের কাউকেই এখন পর্যন্ত পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হতে দেখা যায়নি। দর্শক, এই পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকে সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। দর্শক, শুরুতেই জানিয়ে দিব প্রথম আলো সংবাদপত্রের শিরোনাম। নতুন পুরনোদের সমন্বয়ে বিএনপির মনোনয়ন। যারা দেশের অস্তিত্বে বিশ্বাস করে না তাদের বিশ্বাস করা যায় না, বগুড়ায় প্রধানমন্ত্রী। দৈনিক ইত্তেফাক, বছরে 11,500 কোটি টাকা খরচ বাড়বে গ্রাহকদের। ডিজেলের মূল্যবৃদ্ধি কৃষির সব খাতেই ব্যয় বাড়াবে। বগুড়ার জনসভায় প্রধানমন্ত্রী জনগণকে বিভ্রান্ত করছে সেই গুপ্ত বিভ্রান্তকারীরা। সমকাল শিরোনাম করেছে, স্বাস্থ্য খাতের 879 গাড়ি 2 বছর ধরে গ্যারাজ বন্দি। কিছু দল গুজব ছড়ানোর রাজনীতি করছে। সংরক্ষিত নারী আসন বিএনপির মনোনয়নে নবীনরা এগিয়ে, আলোচিত অনেকেই নেই। বাংলাদেশ প্রতিদিন, তেল নিয়ে নৈরাজ্য সবকিছুতেই। ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকিতে দেশ, বাড়ছে হাম, ম্যালেরিয়া, যক্ষ্মা, নিউমোনিয়া, জলাতঙ্ক। যুগান্তর শিরোনাম করেছে, 24 কার্টন পড়ে আছে মানবাধিকার কমিশনে, ঝুঁকিতে গুম কমিশনের স্পর্শকাতর তথ্য প্রমাণ। বগুড়ায় জনসভায় প্রধানমন্ত্রী কিছু দল জনগণকে বিভ্রান্ত করছে। ইইউর সঙ্গে বাংলাদেশের পিসিএ সই। সর্বশেষ জানিয়ে দিচ্ছি দ্য ডেইলি স্টারের শিরোনাম, chokehold on the poor Titans. Talks still are uncertain. Iran says positively reviewing participation in negotiation as US delegation set to depart for Pakistan. এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। আজ এসএসসি ও সমমান পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে 18,57,000 শিক্ষার্থী, চলবে 20 মে পর্যন্ত। কক্সবাজারে টেকনাফের রমরমা আদম ব্যবসা, দিন দিন ভয়ঙ্কর হয়ে উঠছে পাচার চক্র। রাজধানী বারে অভিযান চালিয়ে বিপুল সীসা উদ্ধার। 2 বছরের ব্যবধানে ইলিশের উৎপাদন কমেছে 12%। পরিস্থিতিকে উদ্বেগজনক বলছেন মৎস্য গবেষকরা, দ্রুত পদক্ষেপের তাগিদ। এবং 3 মাস পর উৎপাদনে ফিরল পটুয়াখালী RNPL বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট, জাতীয় গ্রিডে যাবে 400 মেগাওয়াট, লোডশেডিং কমার আশা। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়, এর আগে বেলা 11টায় দেখুন সংবাদ এক নজর। মোহনা সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।